ধনাই, এরা কারা বলতো? এদের দেখে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না রে। রে গঙ্গারাম, আমিও তো তাই ভাবছি, এরা কারা? আমারও বিষয়টা কিন্তু একেবারে ভালো ঠেকছে না। এমন ঝড়ের মধ্যে 3 সন্ধ্যাবেলায় ঘন অন্ধকারের মধ্যে এগুলো কারা? আমার বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে রে ধনাই। ধনাই, এই লক্ষণ আমার একেবারেই ভালো ঠেকছে নে। ওরা আমাদের এখনো খেয়াল করেনি, নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। চল ভাই, এই সুযোগে এখান থেকে পালিয়ে যাই ভালোই ভালোই, তা না হলে কি বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছে তাকে জানে। এরা মানুষ নাকি অন্য কিছু, নাকি ডাকাত? নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সানডে ক্লাসিক্যালে আপনাদের সকলকে স্বাগত জানাই। সানডে ক্লাসিক্যালে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক সুরজিৎ ঘোষের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, গঙ্গারামের বিপদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিতম, অমিত, হিমাদ্রি ও আমি তপন। গল্পটির সাউন্ড ডিজাইন করেছে 62 FPS স্টুডিও এবং পোস্টার ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প, গঙ্গারামের বিপদ। রাতের আধার যেন কিছুতেই কাটতে চাইছে না, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তাড়াতাড়ি একটু পা চালিয়ে চল দেখি ধনাই। এদিকে আকাশ কালো করে যা মেঘ জমেছে, তাতে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে বলে। আর একবার বৃষ্টি নামলে সে বৃষ্টি আর সহজে থামবে বলে তো মনে হচ্ছে না রে। হ্যাঁ রে গঙ্গারাম, তুই খারাপ কিছু বলিসনি। সত্যি আকাশে যে বিস্তর পরিমাণ জটাধারী বুনো মেঘ জমিছে, তাতে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো বলে দেখতে দেখতে কেমন বর্ষাকাল চলে এলো, কি বল? হ্যাঁ, বর্ষাকাল আসা মানে তো আমাদের কাছে ভীষণ আনন্দের একটা ব্যাপার। বর্ষার জলেতেই তো সব থেকে বেশি মাছ পাওয়া যায় আমাদের এই ঝিলাম নদী থেকে। বিশাল বড় বড় মাছেরা না জানি কত শত নদ নদী সাঁতরে চলে আসে আমাদের এখানে। কত মাছ এই সময় ডিম দেয়, তাই তো বর্ষাকালটা আমাদের কাছে বছরের সবচেয়ে ভালো সময়, বুঝলি? আজকের বিক্রি বাটোয়ারা খুব একটা যে মন্দ হয়েছে তেমনটা কিন্তু নয়, কি বলিস? অনেকদিন পর আবার এত টাকার মাছ বিক্রি করলাম। কাল কিন্তু শেষ রাতের অন্ধকার থাকতে থাকতেই নৌকো নিয়ে বেরিয়ে পড়ব। নদীর একেবারে মাঝ বরাবর গিয়ে জাল ফেলতে হবে। সে আর বলতে, এই তো বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে দুটি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। কাল একেবারে শেষ রাতের অন্ধকার গায়ে মেঘে আবার বেরিয়ে পড়বো আজকের মতো। অনেক অনেক মাছ ধরতে হবে এই সুযোগে আমাদের। সবই তো বুঝলাম রে, কিন্তু আকাশের মতিগতি যে খুব একটা ভালো ঠেকছে না। হে ভগবান, এখন যত খুশি বৃষ্টি হয় হোক, কিন্তু দেখো কাল বেরোনোর আগে যেন বৃষ্টি থেমে যায়। আমাদের মাছ ধরার সময় বৃষ্টি নামলে যে বড় ক্ষতি হয়ে যাবে। ধনাই এবং গঙ্গারাম নিজেদের মধ্যে পেশাগত বিষয় নিয়ে এভাবেই আলোচনা করতে করতে হন্তদন্ত হয়ে শেষ রাতের অন্ধকারের মধ্যেই হাঁটতে লাগলো বাড়ির পথ ধরে। বিশাল বড়, সুবৃহৎ এবং সুগভীর ঝিলাম নদীর পার্শ্ববর্তী গাজলডোবা গ্রামের বাসিন্দা তারা। গাজলডোবা গ্রামের প্রতিটা পুরুষ মানুষের প্রধান জীবিকা হলো পার্শ্ববর্তী ঝিলাম নদী থেকে জাল ফেলে মাছ ধরা এবং সেই মাছ বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা। বছরের সব সময় তারা এই একই পেশার সাথে যুক্ত থাকলেও সবথেকে লাভবান হয় এই বর্ষার সময়টাতে। তাই বর্ষাকাল এলে খুব স্বাভাবিকভাবেই সেই গ্রামের বাসিন্দাদের মধ্যে এক আনন্দ উল্লাসের ভাব ছড়িয়ে পড়ে। বর্তমানে গোটা আকাশ পুরোপুরি কালো হয়ে গিয়েছে ঘন মেঘের আস্তরণে। শনশন শব্দের দমকা বাতাস বইছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামা অবশ্যম্ভাবী। এই গ্রামের 3-4 জন পুরুষ মানুষ মিলে একটি করে দল তৈরি করে। প্রায় সারা রাত ধরে অগাধ পরিশ্রম করে তারা দল বেঁধে নৌকো করে নদী থেকে মাছ ধরে। প্রতিদিন সকালের আলো ফোটার আগে দলবদ্ধভাবেই সেই মাছ হাঁড়ি করে নিয়ে গিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে তারা বাড়ি ফেরে। ঠিক যেমন আজ শেষ রাতে মাছ নিয়ে বাড়ি ফিরছে ধনাই
এবং গঙ্গারাম। হঠাৎ কান ফাটানো শব্দে কাছে পিঠে কোথাও বজ্রপাত হলো। ধনাইয়ের বুকটা ধরাস করে লাফিয়ে উঠল সহসা। ঘরে তার বউ ছেলে নিশ্চয়ই ভীষণ চিন্তা করছে তাকে নিয়ে। এই ভেবে সে এক প্রকার দৌড় লাগালো। রাস্তার ধুলো, বালি, খড়কুটো, শুকনো গাছের পাতা, যাবতীয় সমস্ত কিছু উড়ে চলেছে দমকা হওয়ার সাথে। আকাশের দিকে তাকিয়ে গঙ্গারামের মনে হলো ঈশ্বর যেন অসাবধানতায় আস্ত এক দোয়াত কালি উল্টে ফেলেছেন, আর তাতেই এমন নিকষ কালো কৃষ্ণবর্ণ রূপ নিয়েছে গোটা আকাশটা। হ্যাঁ রে গঙ্গারাম, সামনের ওই বাঁশ ঝাড়টা রাস্তার মধ্যে এইরকমভাবে নুইয়ে পড়েছে কেন? ধনাইয়ের কথা শুনে গঙ্গারাম চোখ দুটো বেশ কিছুটা সংকুচিত করে সামনের দিকে তাকাতেই সে দেখল গ্রামের প্রধান রাস্তার দুই ধারে থাকা দুটি বিশাল বড় বাঁশঝাড় একেবারে নুয়ে পড়েছে রাস্তার উপর। মস্ত বড় বড় গাছগুলি রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে যাতায়াতের পথ পুরোপুরিভাবে অবরুদ্ধ করে ফেলেছে। সত্যি তোরে ধনাই, এই যে দেখি যাতায়াতের পথ পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে। আসলে আমার মনে হয় কি জানিস, এত ঝড় উঠেছে তো সে কারণেই হয়তো বাঁশগুলো ওরকম একভাবে লুটিয়ে পড়েছে। না না, তোর কথা আমি কিছুতেই মানতে পারছি না রে গঙ্গারাম। কারণ এর আগেও কিন্তু অনেক জোরালো ঝড়েও ওই বাঁশ গাছগুলোকে মাটির সাথে লুটিয়ে পড়তে দেখিনি কখনো। সেই হিসেবে বলতে গেলে আজকের এই ঝড় তো তার কাছে কিছুই নয়, কেবলমাত্র একটু জোরে হাওয়া বইছে এই যা। আর তোর কথা যদি ধরেও নিয়ে যে হাওয়ার জেরে বাঁশ গাছগুলো লুটিয়ে পড়েছে, কিন্তু তাহলে তুই এক আধটা লুটিয়ে পড়তে পারে, এরকমভাবে সব কটা একসাথে লুটিয়ে পড়ে নাকি? চল চল তাহলে সামনে এগিয়ে গিয়ে দেখি বিষয়টা আসলে ঠিক কি ঘটেছে। এই কথা বলে ধনাই এবং গঙ্গারাম এগিয়ে এলো সামনের দিকে। এগিয়ে আসতেই তারা যে দৃশ্য প্রত্যক্ষ করলো তা ছিল একেবারেই কল্পনাতীত এক বিষয়। ধনাই কিংবা গঙ্গারাম ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এরকম একটা অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য তাদের দেখতে হবে। আরে এই গঙ্গারাম, বাঁশ গাছের মাথার উপর ওইগুলো কারা? মানে কি বসে আছে রে? ধনাইয়ের কথা শুনে গঙ্গারাম এবার বাঁশঝাড়ের দিকে বেশ ভালোভাবে নজর বোলাতেই দেখল বাঁশঝাড়ের মাথায় কালো কালো অর্ধমানবের মতো দেখতে একদল কারা যেন বসে আছে। ওই অবয়বগুলি মানুষের মতো কিছুটা দেখতে হলেও সেগুলো যে আদৌ কোনো মানুষ নয় এ কথা তারা খুব সহজেই বুঝতে পারল। সরু লিকলিকে তাদের শরীর, শীর্ণকায় হাত পা, তবে মাথাগুলো অস্বাভাবিক রকমের বড় এবং গোলাকার। তাদের কানগুলো কিছুটা হাতির কানের মতো বড় বড়। লম্বা লম্বা ঝকঝকে সাদা দাঁতগুলো বেঢপ বেমানানভাবে বেরিয়ে এসেছে মুখগহ্বরের বাইরে। অক্ষিকোটরের মধ্যে ক্ষণে ক্ষণে দপদপ করে জ্বলছে নিভঝে লাল রঙের চোখ ধাঁধানো উজ্জ্বল আলো। দেহের তুলনায় তাদের পাগুলো প্রায় দ্বিগুণ লম্বা। বাঁশ গাছের উঁচু মাথার উপর বসেও তাদের পা নেমে এসেছে মাটির কাছাকাছি। পায়ের ও হাতের প্রতিটা আঙুলেই রয়েছে বড় বড় ধারালো তীক্ষ্ণ সূচালো নখ। প্রত্যেকটি কালো ছায়ামূর্তির গায়ের চামড়া যেন কেমন ফাটা ফাটা। অদ্ভুত ঘেঁষ ঘেঁষে এবং খ্যানখ্যানে গলায় নাকি সুরে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে ফিসফিসিয়ে। ধনাই, এরা কারা বলতো? এদের দেখে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না রে। রে গঙ্গারাম, আমিও তো তাই ভাবছি, এরা কারা? আমারও বিষয়টা কিন্তু একেবারে ভালো ঠেকছে না। এমন ঝড়ের মধ্যে দিন সন্ধ্যাবেলায় ঘন অন্ধকারের মধ্যে বাঁশ বাগানের মাথায় এগুলো কারা? আমার বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছে রে ধনাই। ধনাই, এই লক্ষণ আমার একেবারেই ভালো ঠেকছে নে। ওরা আমাদের এখনো খেয়াল করে নেই, নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত। চল ভাই, এই সুযোগে এখান থেকে পালিয়ে যাই ভালোই ভালোই, তা না হলে কি বিপদ যে আমাদের জন্য অপেক্ষা করছে তাকে জানে। এরা মানুষ নাকি অন্য কিছু, নাকি ডাকাত? ওরে বাবা রে, আমাদের গ্রামে এর পূর্বে এরকম অদ্ভুত দেখতে কাউকে কখনো দেখেছি বলে তো মনে পড়ে না ধনাই। চল চল, এখান থেকে আমরা পালিয়ে যাই। এই জায়গায় দাঁড়িয়ে এত কথা বলাটা একেবারেই ঠিক হচ্ছে না। তাছাড়াও আমাদের হাতে আর সময় বেশি নেই। ওরা আমাদের উপস্থিতি টের পেয়ে যাওয়ার আগেই আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে উৎকণ্ঠা নিয়ে এই সমস্ত পরামর্শ করে ধনাই এবং গঙ্গারাম সিদ্ধান্ত নিল সেই স্থান থেকে পালিয়ে যাবার। সেই মতোই তারা রাস্তা থেকে কিছুটা তফাতে বাঁশবাগানের পেছনের খালপাড়ের সরু কাঁচা মাটির পথের দিকে এগোতে যাবে,
ঠিক এমন সময় নুয়ে পড়া বাঁশ গাছের মাথাগুলো মরমর শব্দে নড়ে উঠল, আর সেই বাঁশ গাছের উপর বসে থাকা কালো কালো অবয়বগুলির মধ্য থেকে একটা ভারী স্বরে চিৎকার ভেসে এলো। মনে হলো যেন ওদের দুজনকে উদ্দেশ্য করে তারা কিছু বলছে। হঠাৎই লম্বা লম্বা পা নিয়ে সেই ছায়ামূর্তির অবয়বগুলো ওদের দিকে এগিয়ে আসছে। ওরা দুজন পালানোর চেষ্টা করে, কিন্তু পা যেন কিছুতেই বাড়াতে পারছে না। দুজনেরই পা ভারী হয়ে গেছে, তবুও এগোনোর চেষ্টা করতেই হুমড়ি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে গেল ওরা। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। কথা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কেবল গোঙানির আওয়াজ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। তাদের মাথাগুলো এত ভারী হয়ে গেছে যে তা উপরে তুলতেই পারছে না। পা, বুক, কনুই দিয়ে মাটিতে ঘষে ঘষে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে তারা। থুতনি, নাক মাটিতে ঘষা লেগে লেগে তা দিয়ে রক্ত বের হবার উপক্রম হয়েছে। সেই ছায়ামূর্তিগুলো এখন ওদের একেবারে সামনে এসে হাজির হয়েছে। মহা আনন্দের সাথে একসঙ্গে সমবেতভাবে হি হি করে এক প্রকার অট্টহাস্য হেসে উঠল তারা। তাদের সেই হাসির তীব্র শব্দ ঝড়ের হাওয়ার সাথে সাথে পাক খেয়ে খেয়ে যেন বারবার ফিরে এলো ধনাই এবং গঙ্গারামের কাছে। একেই প্রকৃতি জুড়ে শুরু হয়েছে প্রবল ঝড়ের তাণ্ডব, তার উপরে আবার এইরকম উপদ্রব। এমন সন্ধ্যার সময় লোকালয় থেকে অনেকটা দূরে এ কাদের পাল্লায় পড়ল ওরা। ভয়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপতে শুরু করলো ধনাই এবং গঙ্গারাম। সমস্ত শরীর দরদর করে ঘামতে লেগেছে। বুকের বাম দিকের হৃৎপিণ্ডটা বুঝি ফেটেই যাবে। ধরাস ধরাস করে লাফাতে শুরু করেছে তাদের বুক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও বিন্দুমাত্র কোনো আলোর অস্তিত্ব নেই, কেবলমাত্র ওই একদল চোখের উজ্জ্বল লালচে আলোক রশ্মি ছাড়া। অপরিসীম ভয়ের চোটে তাদের দুজনেরই দাঁতে দাঁত লেগে যাওয়ার উপক্রম হলো। বেশ বুঝতে পারলো আজ তারা যে অসীম বিপদে পড়েছে, আর তা থেকে তাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই। প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবে না তারা কেউই। কি কুলক্ষণে যে এমন রাতে এই পথ ধরে গ্রামে ফিরতে গেল। অবশ্য এর আগে কখনো কিন্তু এই পথে বাঁশঝাড়ের মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা তাদের চোখে পড়েনি। এই ঘটনা আজই প্রথম। এই সমস্ত কথা ভাবতেই কোনো রকমে একটা শুকনো ঢোক গিলে ধনাই কাটা কাটা ভাবে কোনো রকমে বলল, তোমরা কারা? এইরকম সময় বাঁশ গাছের মাথায় উঠেছো কেন? তোমরা কি আমাদের সাথে এমন দুর্যোগের রসিকতা করছো নাকি? আমাদের দয়া করে বাড়ি যেতে দাও। বাড়িতে আমাদের জন্য মা, বাবা, ছেলেপুলে সকলেই অপেক্ষা করছে। ধনাইয়ের এমন প্রশ্ন শুনে সেই দলের মধ্য থেকে একজন বয়স্ক কালো ছায়ামূর্তি তার মুখের উপর ঝুঁকে পড়ল। সেই অবয়বের এমন ভঙ্গিতে আর নিজেকে কিছুই সামলে রাখতে পারল না ধনাই। এতক্ষণ ধরে সে মৃগী রোগীর মতো থরথর করে কাঁপছিল, কিন্তু এবার জ্ঞান হারিয়ে সোজা ধুলোর মধ্যে পড়ে রইল। ধনাইয়ের এই অবস্থা দেখে গঙ্গারাম শেষ চেষ্টা করে হামাগুড়ি দিয়ে উঠে এক প্রকার বাধ্য হয়েই ছোটবেলার বন্ধুকে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে আরম্ভ করলো। কিন্তু সে জানতো না যে পালানোর চেষ্টা করে বিশেষ খুব একটা লাভ নেই। সেই মুহূর্তেই তীব্র বেগে প্রায় ঝড়ের গতিতে দৌড়ে একটি অবয়ব ঝাঁপিয়ে পড়ল গঙ্গারামের উপর। তারপর প্রবল আক্রোশের সাথে ধর থেকে এক হ্যাঁচকা টানে সম্পূর্ণ আলাদা করে দিল তার মাথাটা। গঙ্গারামের প্রাণহীন শরীরটা এবার লুটোপুটি খেলো ধুলোর সাথে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো উষ্ণ তাজা রক্তের ফোয়ারা। মানুষের রক্তের স্বাদ পেয়ে সেই অবয়ব তার সাপের মতো লিকলিকে লম্বা জিভটা বেশ অনেকখানি বের করে সবটুকু রক্ত চেটে পুটে ভালোভাবে খেয়ে নিল। তারপর হাড় হিম করা শব্দে সেই অবয়ব অট্টহাসি হাসতে আরম্ভ করলো। এক হাতে গঙ্গারামের ছিন্ন মুন্ড এবং অন্য আর এক হাতে তার প্রাণহীন রক্তাক্ত দেহটা ধরে টানতে টানতে সেই অবয়ব তাকে নিয়ে এলো ওই বাঁশঝাড়ের দিকে। তারপর সোজা উঠে গেল উপরে। ততক্ষণে তার দলের অন্যান্য অশরীরীরা ধনাইয়ের জ্ঞানহীন দেহটাকে তুলে নিয়েছে বাঁশ গাছের একেবারে উপরের মগডালে। দীর্ঘদিন ক্ষুধার্ত থাকার পর কোনো মাংসাশী সাপদ যেরকমভাবে মাংসের প্রতি আগ্রহী হয়ে ওঠে, ঠিক সেই রকমভাবেই ওই অশরীরীরা দুটি পুরুষের সুবিশাল দেহ নিজেদের মধ্যে ভাগাভাগি করে খেতে আরম্ভ করলো। গাজলডোবা গ্রামের আকাশে বাতাসে ঘনিয়ে এলো এক অশনি অমঙ্গলের কালো অন্ধকার।
সেই গ্রামের কোনো মানুষ তখনও বুঝতে পারল না যে কী সাংঘাতিক বিপদ তাদের জন্য ওত পেতে বসে আছে। ঝড়ের দাপট কিছুটা কমে আসতেই শুরু হলো মুষলধারে বর্ষণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন সূর্যোদয়ের আগে ঝিলাম নদীর ঘাটে গিয়ে নদীর শীতল পবিত্র জলে ডুব দিয়ে আসা গৌরহরি ব্রাহ্মণের নিত্যদিনের কাজ। প্রতিদিনের মতো আজকেও শেষ রাতের অন্ধকার থাকতে থাকতেই গৌরহরি ব্রাহ্মণ ঝিলাম নদীর ঘাটে গিয়ে স্নান সেরে মৃদুস্বরে হরিনাম গাইতে গাইতে গ্রামের প্রধান রাস্তা ধরে এগিয়ে চলছিলেন নিজের বাড়ির পথে। আচমকাই বাঁশতলার কাছে এসেই থমকে দাঁড়ালেন তিনি। বিটকেল গন্ধযুক্ত কোনো তরল উপর থেকে তার গায়ের উপরে পড়ল। এ তরলটা যে আসলে কি তা বুঝতে পারলেন না প্রথমে। তবে সেই বিশ্রী কটুগন্ধের জেরে তার হরহর করে বমি করে দিতে ইচ্ছে করল। গৌরহরি ব্রাহ্মণ কৃষ্ণনাম থামিয়ে বিরক্তির সুরে বললেন, ইস, কি বাজে গন্ধ রে বাবা, গন্ধের চোটে গা একেবারে গুলিয়ে উঠছে। ছি 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 ছি, এই মাত্র নদী থেকে স্নান করে এলাম, আর এখনই এইসব কি পড়লো উপর থেকে? হ্যাঁ, হরি 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 হরি, হে ভগবান, আমাকে আবার নাইতে যেতে হবে রে। আজকে ঠাকুরের পুজো করতেও ভারী বিলম্ব হয়ে যাবে। ছি 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 ছি, গোটা দিনটাই যেন পুরোপুরি মাটি হয়ে গেল। ছি 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 ছি, কিন্তু ওপর থেকে কি এমন পড়লো যার এত বাজে গন্ধ? মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন জাগতেই গৌরহরি ব্রাহ্মণ এবার তাকালেন উপরের দিকে। আর উপরের দিকে তাকানো মাত্রাই তিনি যা দেখলেন তাতে তার মাথায় যেন গোটা আকাশটা ভেঙে পড়ল। পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় থরথর করে কেঁপে উঠল। হাড়ে পর্যন্ত বুঝি কাঁপুনি ধরল। বাঁশগাছের মধ্যে রাখা আছে দুটি ক্ষতবিক্ষত মানুষের হাত খাওয়া মৃতদেহ। চোখের দৃষ্টি ক্রমে সংকুচিত হয়ে এলো গৌরহরি ব্রাহ্মণের। তিনি যে এই রকম কিছু একটা দেখবেন এটি তিনি একেবারেই কল্পনা করতে পারেননি। দীর্ঘক্ষণ একটানা অন্ধকারে থাকার কারণে গৌরহরি ব্রাহ্মণের চোখ সয়ে গিয়েছিল আঁধারে, আর তাতেই সেই মৃতদেহ দুটি খুব ভালো করে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করার পর তিনি বুঝতে পারলেন এই মৃতদেহ দুটি আর কারণ নয়, কাল রাত থেকে বাড়ি ফিরে না আসা তাদের গ্রামেরই দুই যুবক ধনাই এবং গঙ্গারামের। গৌরহরি ব্রাহ্মণ এইটুকু খুব সহজেই বুঝতে পারলেন যে এখানে সাংঘাতিক কিছু একটা ঘটেছে। এখনই তাকে এই স্থান ছেড়ে যত দ্রুত সম্ভব পালিয়ে যেতে হবে, তা না হলে তারও হয়তো ওই একই মর্মান্তিক পরিণতি হতে পারে। গোটা গ্রামের মানুষকে গিয়ে বলতে হবে এই ঘটনার কথা, এবং দিনের আলোয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা নিয়ে এখানে আসতে হবে। আর এক মুহূর্ত সময় এতটুকু অপচয় না করে তিনি দৌড়তেই যাচ্ছিলেন। ঠিক এমন সময় উপর থেকে তার সামনে পড়ল একটা আস্ত মানুষের কাটা মাথা। সেই ছিন্ন মস্তকের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে কেউ। তার দুই অক্ষিকোটরের অভ্যন্তর থেকে যেন তীক্ষ্ণ ধারালো নখ বসিয়ে তুলে আনা হয়েছে দুই চোখের দুটো মণি। সেই মৃত মানুষটির মুখমণ্ডলের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত লম্বা লম্বা আঁচড়ের দাগ। তবে সবচেয়ে ভারী অদ্ভুত এবং ভীতপ্রদ যে জিনিসটা সেটা হলো ওই মাথাটির মুখগহ্বরের মধ্যে থাকা জিভখানি কেউ যেন ছিঁড়ে ফেলেছে প্রবল আক্রোশের সাথে। গৌরহরি ব্রাহ্মণ আতঙ্কে থরথর করে কেঁপে উঠলেন। একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো বুক ঠেলে। এসব কি হচ্ছে? হে ভগবান, হে রাধা মাধব, আমায় তুমি রক্ষা করো ঠাকুর। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের গ্রামে কোনো ভয়ানক অশুভ শক্তির আগমন ঘটেছে। তা না হলে এরকম ঘটনা ঘটতো না। এই যাত্রায় তুমি আমাকে রক্ষা করো। গ্রামের কেউ এখনো এই বিপদ সম্পর্কে অবগত নয়। হে ভগবান, আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। আর কথা না বাড়িয়ে গৌরহরি এবার পালানোর জন্য প্রস্তুত হলেন। কিন্তু তিনি দেখলেন হঠাৎ করে পিছনে ধূপ ধাপ শব্দে কারা যেন নেমে এলো বাঁশ গাছের মাথা থেকে প্রকাণ্ড লাফ দিয়ে দিয়ে।
তাদের সেই অদ্ভুত চেহারা দেখে গৌরহরি ব্রাহ্মণ ওখানেই পাথরের মূর্তির ন্যায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। তার আর এতটুকু ক্ষমতা রইল না নড়াচড়া করার মতো। একদল অশরীরী পিশাচ দৌড়ে এলো তার দিকে ব্রাহ্মণের প্রাণ নেওয়ার উদ্দেশ্যে। আরও একটি প্রাণ হারিয়ে গেল ঝিলাম নদীর তীরবর্তী গাজলডোবা গ্রাম থেকে। যাক বাবা, আজ বহুদিন পর বেশ অনেকগুলো মাছ পেয়েছি। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাজার যাবার বন্দোবস্ত করতে হবে। ভাবতেই মনটা কেমন যেন খুশি খুশি হয়ে যাচ্ছে। এরকম বর্ষার সময়ে যা বড় বড় ডিমযুক্ত মাছ পেয়েছি, চড়া দামে বিক্রি করা যাবে। ভারী আনন্দের সাথে নিজের মনে এই কথাগুলো বলতে বলতে হরিহর মাছ ভর্তি বড় বড় থলে হাতে নিয়ে হন্তদন্ত হয়ে গ্রামের প্রধান পথ ধরে এগিয়ে চলছিল বাড়ির উদ্দেশ্যে। শেষ রাতে অন্ধকার থাকাকালীন সময়ে ঝিলাম নদীতে যাওয়ার জন্য সে অবশ্য এই পথ ধরে আসেনি। হরিহর তাদের বাড়ির পিছনের দিকে যে সরু সংকীর্ণ রাস্তাটা নদীর দিকে চলে গেছে, সেই রাস্তা ধরেই পৌঁছেছিল নদীতে। কিন্তু এখন তার দুই হাতে যথেষ্ট ভারী ভারী মাছ ভর্তি ব্যাগ থাকার কারণে আর সেই সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার ঝুঁকি নেয়নি। সময়টা এখন ভোরের কাছাকাছি হলেও সূর্যোদয়ের সম্পূর্ণ আলো ছড়িয়ে পড়েনি চারপাশ জুড়ে। সেই জন্যই আবছা আলো অন্ধকারের বুঝি একটা মায়াবী পরিবেশ বিরাজ করছে চতুর্দিকে। একরাশ কনকনে ঠান্ডা জলো বাতাস যেন বারবার ক্রমাগত অশুভ আত্মার ন্যায় পাক খাচ্ছে সমগ্র গাজলডোবা গ্রামের চৌহদ্দি বরাবর। নিজের মনেই গুনগুন করে গান গাইতে গাইতে হরিহর মাছের থলে হাতে নিয়ে সেই অভিশপ্ত বাঁশতলার কাছে এসে উপস্থিত হতেই থমকে দাঁড়ালো। চোখের দৃষ্টি বেশ কিছুটা সংকুচিত করে সে দেখল রাস্তার মধ্যে কি যেন একটা পড়ে আছে, আর সেই জিনিসটাকে ঘিরে একদল কালো কালো বিকট দর্শন প্রাণী উবু হয়ে বসে তা গোগ্রাসে ভক্ষণ করছে। হরিহর বুঝতে পারল না রাস্তার মধ্যে কি পড়ে আছে, আর এই প্রাণীগুলি আসলে কারা। তাদের গাত্রবর্ণ ও দেহের গঠন খানিকটা শিম্পাঞ্জির মতো দেখতে লাগলেও এরা আদতে অন্য কিছু। বাতাসের মধ্যে কেমন যেন একটা বিশ্রী গন্ধ এসে তার নাসারন্ধ্র হয়ে দেহের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই সে দ্রুত নাকে হাত চাপা দিল। গন্ধটা যে আসলে কিসের তা বুঝতে খুব একটা বেগ পেতে হলো না হরিহরের। কি যেন একটা শিরশিরে অনুভূতি তড়িৎ বেগে ছড়িয়ে পড়ল হরিহরের হৃদয় জুড়ে। সে বুঝতে পারল এখানে যা ঘটছে, সে যা সমস্ত কিছু প্রত্যক্ষ করছে তা একেবারেই স্বাভাবিক কিছু নয়। বিস্ময় ভরা চোখে প্রাণীগুলোর দিকে পলকহীনভাবে কিছুটা সময় তাকিয়ে থেকে হরিহর সেই স্থান ছেড়ে পালিয়ে যাবে, এমন সময় হঠাৎ সে দেখল ওই প্রাণীগুলো তার উপস্থিতি সম্পর্কে অবগত হয়ে দৌড়ে আসছে তারই দিকে। হরিহরের দুই হাত থেকে ততক্ষণে সমস্ত মাছের থলে পড়ে গেছে মাটিতে। তার বাস্তব বুদ্ধি প্রায় বিলুপ্ত হয়েছে। এরকম সাংঘাতিক ভয়ানক দর্শন প্রাণীদের আগে কখনো দেখেনি সে। হরিহর বুঝতে পারল এগুলো আদৌ কোনো জীবিত প্রাণী নয়, এগুলো আসলে এক একটি ভয়ানক কোনো অতৃপ্ত অশরীরী পিশাচ। প্রবল আক্রমণের উদ্যোগে ওই দলটি এসে ঝাঁপিয়ে পড়তেই হরিহরের শরীর থেকে কি যেন একটা অদ্ভুত উজ্জ্বল আলোক রশ্মিতে বাধাপ্রাপ্ত হয়ে তারা প্রত্যেকে ছিটকে পড়ল এবং চিৎকার করে বাতাসের সাথে মিলিয়ে গেল। বিষয়টা যে আসলে ঠিক কি ঘটল তা বুঝতে পারল না হরিহর। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে বুড়ো বটতলায় এসে উপস্থিত হলো। ততক্ষণে সেখানে গোটা গ্রামের মানুষ জড়ো হয়েছে। গতকাল রাত থেকে বাড়ি ফিরে আসেনি ধনাই এবং গঙ্গারাম। ভোরবেলায় নদীঘাটে স্নান করতে গিয়েছিলেন গৌরহরি ব্রাহ্মণ মশাই, কিন্তু তিনিও আর ফিরে আসেনি দেখে গ্রামের মানুষজনের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। গায়ের মানুষ একত্রিত হয়ে সকলে সিদ্ধান্ত নিয়েছে একটিবার নদীর দিক থেকে ঘুরে আসার জন্য। ঠিক এরকম সময় হরিহর এক প্রকার দৌড়ে এসে হুমড়ি খেয়ে পড়ল তাদের মুখোমুখি। ভীষণ রকমে হাঁপাতে হাঁপাতে বুকে হাত রেখে সে বলল, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের গ্রামের বাঁশতলায় একদল অতীব ভয়ানক ক্ষুধার্ত মাংসাশী অশরীরী পিশাচের আগমন ঘটেছে। হরিহরের মুখ থেকে এইরূপ কথা শুনে গাজলডোবা গ্রামের মোড়ল মশাই ভারী উদ্বিগ্নভাবে প্রশ্ন করলেন, আরে এই হরিহর, কি হয়েছে রে তোর? তুই এত হাঁপাচ্ছিস কেন? কি সর্বনাশ ঘটেছে? তোর কথার মাথা মুন্ডু যে আমরা কিছুই বুঝতে পারছি না।
এই এই তোমরা তাড়াতাড়ি যে কোনো একজন হরিহরের জন্য একটু জল আনো তো। ছেলেটা আগে একটু জল তো খাক, তা নাহলেও যে কিছুই বলতে পারবে না সঠিকভাবে। মোড়ল মশাইয়ের নির্দেশে গ্রামের একটি বউ তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে এক ঘটি জল নিয়ে এসে বাড়িয়ে দিল হরিহরের দিকে। সত্যি এই জলটুকুর ভারী প্রয়োজন ছিল হরিহরের। কম্পমান হাতে ঘটিখানি ধরে সে ঢকঢক করে সবটুকু জল খেয়ে নিল। তারপর চোয়াল বেয়ে গড়িয়ে আসা সরু জলের ধারা মুছে ফেলে মোড়ল মশাইয়ের চোখের দিকে তাকালো। মোড়ল মশাই ভারী বিচক্ষণ মানুষ। তিনি মানুষের চোখ মুখের অবস্থা দেখলেই বুঝে যেতে পারেন সেই মানুষটির মনের মধ্যে কী চলছে। বল বল, এবার বল, তুই কি বলছিলিস? কোন সর্বনাশের কথা তুই আমাদের বলতে চেয়েছিলিস? আমাদের গ্রামের যে 3 জন মানুষ নিরুদ্দেশ হয়ে গেছে, মানে ধনাই, গঙ্গারাম আর গৌরহরি ব্রাহ্মণ মশাই, তাদের কি কোনো সন্ধান তুই পেয়েছিস? মোড়ল মশাইয়ের এই প্রশ্নে হরিহর প্রায় ডুকরে কেঁদে ফেলল। জড়ানো গলায় বহু কষ্টের সাথে সে বলল, মোড়ল মশাই, আমি যদি খুব একটা ভুল কিছু অনুমান না করি, তাহলে আমার মনে হচ্ছে ওরা কেউই আর বেঁচে নেই, সকলেই মারা গেছে এবং তাদের মৃত্যু ঘটেছে খুব নৃশংসভাবে মোড়ল মশাই। হরিহরের মুখ থেকে এই রকম কথা শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না গাজলডোবা গ্রামের মোড়ল মশাই কিংবা সেখানে উপস্থিত অন্যান্য মানুষজন। হরিহরের মুখ থেকে এই কথা শুনে উপস্থিত জনতার মধ্যে একটা মৃদু চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। সকলেই নিজেদের মধ্যে কথাবার্তা বলতে আরম্ভ করল। মোড়ল মশাই তাদের সকলকে চুপ করিয়ে বললেন, এত হেয়ালি না করে একটু খোলসাভাবে বল তো হরিহর, তুই ঠিক কি প্রত্যক্ষ করছিস যার কারণে তোর এরকম মনে হচ্ছে? আপনি তো জানেন মোড়ল মশাই, আমাদের গ্রামের মানুষদের খুব ভোরবেলায় বা বলা ভালো শেষ রাতের অন্ধকার থাকাকালীন ওই নদীর উদ্দেশ্যে যাত্রা করতে হয় মাছ ধরার জন্য। প্রতিদিনের মতন আমি আজও মাছ ধরতে গিয়েছিলাম। মাছ ধরে বাড়ি ফিরে আসার পথে আমাদের গ্রামের প্রধান রাস্তার 2 ধারে যেখানে বিশাল বড় বড় বাঁশ ঝাড় রয়েছে, সেখানে এসে উপস্থিত হতেই আমি দেখলাম মাটির মধ্যে কি যেন একটা পড়ে আছে, আর তাকে গোল করে ঘিরে একদল ভয়ানক দর্শন প্রাণী তার হাড় মাংস ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওই প্রাণীগুলোকে দেখে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে ওগুলো ওই লৌকিক জগতের কোনো বাসিন্দা নয় মোড়ল মশাই। আমাদের পৃথিবীতে এত ভয়ানক, এত অদ্ভুত দর্শন কোনো প্রাণীর অস্তিত্ব নেই। নির্ঘাত তারা কোনো পিশাচ মোড়ল মশাই। আমাদের গ্রামের ওই বাঁশতলায় একদল ভয়ানক পিশাচের আগমন ঘটেছে, আর যে সমস্ত মানুষেরা রাতের অন্ধকারে সেই পথ ধরে যাতায়াত করছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করে খেয়ে ফেলছে ওরা। আমি যদি খুব একটা ভুল কিছু না হিসেব করে থাকি, তাহলে কিন্তু আমার হিসেব মিলে যাচ্ছে মোড়ল মশাই। কোন হিসাব মিলে যাচ্ছে তো? একটু ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখুন মোড়ল মশাই, ধনাই আর গঙ্গারাম কাল নিশ্চয়ই শেষ রাতে ওই গ্রামের পথ ধরেই ফিরে আসছিল, আর ঠিক তখনই ওই ভয়ানক পিশাচদের মুখোমুখি হয়। তাদের আক্রমণে ওদের প্রাণ গিয়েছে। আর একইভাবে আজ শেষ রাতে অন্ধকারে আমাদের গ্রামের গৌরহরি ব্রাহ্মণ মশাইও নদী থেকে স্নান করে ফিরে আসার পথে কিংবা যাবার সময় সেও তাদের খাদ্যে পরিণত হয়েছে। আমি যখন মাছ ধরে ফিরে আসছিলাম তখন তারাও আমাকে আক্রমণ করেছিল, কিন্তু আমি যে ঠিক কী কারণে তাদের হাত থেকে বেঁচে গেলাম সেটা আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আপনাকে হয়তো সঠিকভাবে আমি বলে বুঝে উঠতে পারছি না মোড়ল মশাই, কিন্তু কি ভীষণ সাংঘাতিক তাদের রূপ। নিজের চোখে দেখলে আপনি বুঝতে পারবেন। তবে এখন যেহেতু দিনের আলো ফুটে গিয়েছে, তাই আর বোধহয় তাদের দেখা পাওয়া যাবে না, কারণ যে কোনো অশরীরী অশুভ শক্তি সে জেগে ওঠে রাতের অন্ধকারে। এসব তুই কি বলছিস রে হরিহর? তোর কথা শুনে তো আমার ভয়ে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোর বলা সমস্ত কথা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের এই গাজলডোবা গ্রামের বুকে ভয়ানক বিপদ বাসা বেঁধেছে। রাতের অন্ধকারে যারা ওই পথ ধরে যাওয়া আসা করবে তাদের প্রত্যেককেই তো মেরে ফেলবে ওই পিশাচের দল। আগে হ্যাঁ মোড়ল মশাই, ঠিক তেমনটাই ঘটবে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি তাহলে সকল গ্রামের মানুষকে সাথে নিয়ে সেইখানে চলুন। আমিও যাচ্ছি আপনাদের সাথে। গ্রামের প্রধান রাস্তার ওই বাঁশতলার কাছে গেলেই আপনারা হাতে নাতে সমস্ত প্রমাণ পেয়ে যাবেন। বেশ, ঠিক আছে, তবে তাই চল। গ্রামের সমস্ত মানুষজন এবার নিজেদের আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে মোড়ল মশাই এবং হরিহরের সাথে এগিয়ে চলল গ্রামের একেবারে প্রবেশ মুখে থাকা সেই বিশাল বাঁশবনের পথে।
সেখানে এসে উপস্থিত হওয়া মাত্রই সকলে হাত দিয়ে নাক চাপা দিতে বাধ্য হলো। সমগ্র জায়গাটা বর্তমানে ভরে উঠেছে এক পচা দুর্গন্ধে। দীর্ঘদিন ধরে কোনো স্থানে মাংস পচলে ঠিক যেরকম গন্ধ ছড়িয়ে পড়ে, বাতাসে এই গন্ধ ঠিক যেন তাই। মোড়ল মশাই সহ গাজলডোবা গ্রামের প্রতিটা মানুষ নিজেদের চোখে দেখল সমগ্র রাস্তাঘাট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আত খাওয়া মরার মাথা, রক্তমাখা ছেঁড়া পোশাক আশাক। শুধুমাত্র রাস্তার মধ্যে নয়, উপরের দিকে তাকিয়ে তারা দেখল বাঁশগাছের ডালেতেও ঝুলে রয়েছে মানুষের নাড়ি ভুড়ি, আরও কত কি। বাঁশগাছের সবুজ পাতাগুলো মানুষের রক্তের ছিটে লেগে পুরোপুরি লাল হয়ে উঠেছে। এই দৃশ্য দেখে সেখানেই ভয়ে মূর্ছা গেল বেশ কিছু মানুষ। কিছুজন আবার মাথায় হাত দিয়ে রাস্তার মধ্যে বসে পড়ল। কিছু মানুষ দৌড়ে খানিকটা তফাতে এসে বমি করে দিল। মৃত ব্যক্তিদের পোশাক আশাক দেখে তাদের পরিবারের মানুষেরা শনাক্তকরণ করল যে এই মৃতদেহগুলি ধনাই, গঙ্গারাম এবং গৌরহরি ব্রাহ্মণের মৃতদেহ। তাদের পরিবারের মানুষজন বুক ফাটা হাহাকারের সাথে সেখানেই লুটোপুটি খেয়ে কাঁদতে আরম্ভ করল। ক্রমশ গাজলডোবা গ্রামের মানুষের মনের মধ্যে ভয় নামক অনুভূতিটা পুনরায় ফিরে এলো। তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে সকলেই ভীষণ চিন্তিত হয়ে পড়ল। মোড়ল মশাই হরিহরকে কিছুটা তফাতে নিয়ে এসে বললেন, হরিহর, সত্যি তুই যা বলেছিলিস, এখানে এসে তো দেখছি বাস্তবে একেবারে সেরকমটাই ঘটেছে। এবার তাহলে কি হবে বলতো? আমাদের গ্রামের মানুষদের অদৃষ্টে যে এক ভয়ানক বিপদের কালো ঝড় ঘনিয়ে আসতে চলেছে দেখছি। আহা ভগবান, এ অশুভ পিশাচের হাত থেকে কে রক্ষা করবে আমাদের? সেইটাই তো আমার চিন্তার বিষয় মোড়ল মশাই। সত্যি কথা বলতে কি, ভয়ে আমারও বুক কেঁপে উঠছে। বারবার এরকম চলতে থাকলে এই ভয়ানক পিশাচকুলের হাতে আমাদের গ্রামের বহু মানুষের প্রাণ চলে যাবে। তাছাড়াও সবচেয়ে বড় চিন্তার বিষয় যেটা, সেটা হলো আমাদের এখানকার প্রতিটা মানুষের প্রধান জীবিকা, সেটা হচ্ছে ওই ঝিলম নদী থেকে মাছ ধরা। আমরা সবাই জেলে, প্রতিটা মানুষকে গভীর রাতের অন্ধকার থাকাকালীন নদীতে যেতে হয় মাছ ধরার জন্য। আর এটাই একমাত্র প্রধান পথ নদীতে যাবার। এখন ওই রাতের অন্ধকারে কেউ যদি বাড়ির বাইরে পা রাখার সাহস না পায়, তাহলে পেশাগত দিক থেকেও বিরাট বড় ক্ষতি হয়ে যাবে মোড়ল মশাই। সমস্ত গ্রামবাসীদের মধ্যে অভাব, অনটন, আর্থিক দুরবস্থা দেখা দেবে। সত্যি তোর কথা একেবারেই ফেলে দেওয়ার মতন নয়। এ যে বড় চিন্তার বিষয় রে হরিহর। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে তো আমাদের গ্রামের মানুষেরা না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু একটা কথা আমাকে বলতো, ওই ভয়ানক পিশাচ দল তোকে হাতের নাগালে পেয়েও ছেড়ে দিল কি কারণে? তোর ক্ষতি করা ওদের পক্ষে সম্ভব হলো না কি জন্য? এই প্রশ্নগুলো যে আমার মাথায় আসেনি তেমনটা কিন্তু নয়। আমিও ভেবে পাচ্ছি না কিছুই। জানেন মোড়ল মশাই, ওরা কিন্তু আমাকে মেরে ফেলার জন্যই আক্রমণ করেছিল। কিন্তু আমার কাছাকাছি আসতেই অদৃশ্য কোনো একটা কিছুর সাথে ধাক্কাকে তারপর ছিটকে পড়লো আমার থেকে তফাতে। আর এক ঝলকের জন্য যেন আমি দেখলাম আমার সর্ব অঙ্গ হতে, আমার সমস্ত গা থেকে একটা তীব্র আলোর তেজ রশ্মি বিচ্ছুরিত হয়ে কোনো এক অদৃশ্য সুরক্ষার জাল তৈরি করলো আমার গোটা শরীরের উপরিভাগটায়। আচ্ছা হরিহর, তোর হাতে ওটা কিসের তাবিজ বাঁধা আছে রে? মোড়ল মশাইয়ের এই প্রশ্নে হরিহর এবার তার ডান হাতের বাজুতে লাল সুতোর সাথে বাঁধা তাবিজখানার দিকে দৃষ্টি বিনিময় করল। আর সাথে সাথেই তার দুই চোখ পুরোপুরি পলকহীন হয়ে গেল। হরিহরের মুখ জুড়ে ছড়িয়ে পড়ল এক অকৃত্রিম অনাবিল আনন্দের ভাব। সে উঁচু গলায় সীমাহীন আনন্দের সাথে প্রায় চিৎকার করে বলল, আপনি আপনি একেবারে ঠিক আন্দাজ করেছেন মোড়ল মশাই। সত্যিই তো গুরুদেবের দেওয়া এই রক্ষা কবচটির কথা আমার মাথা থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল। আচ্ছা মোড়ল মশাই, আমি এখনও যে জীবিত রয়েছি বা ওই একদল ভয়ানক পিশাচ আমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারেনি, তা কেবলমাত্র এই একটি রক্ষা কবচের কারণে, তাই না? এই 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 কবচটি আজ আমার প্রাণ রক্ষা করেছে। গুরুদেবের চরণে আমি শত কোটি প্রণাম জানাই। গুরুদেব, 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 গুরুদেব। আজ আমার দেহে যদি তার দেওয়া এই মহাশক্তিশালী দৈব শক্তি সম্পন্ন এই রক্ষা কবচটি না থাকতো, তাহলে আমি আমার এই পিতৃদত্ত প্রাণটি আজ খুইয়ে ফেলতাম মোড়ল মশাই। আমার অদৃষ্টে নেমে আসতো মর্মান্তিক মৃত্যু। এখন আমি বেশ বুঝতে পারছি
গুরুতর বিপদের আশঙ্কায় রক্ষা কবচটি সক্রিয় হয়ে ওঠে, আর আমার দেহ থেকে একটা উজ্জ্বল তীব্র আলোর রশ্মি বের হয়ে তার চারদিকে ছড়িয়ে পড়ে, সুরক্ষার জাল বিস্তার করে। সেই সুরক্ষার জাল ভেদ করে আমার ক্ষতি করা ওই পিশাচদের পক্ষে সম্ভব নয়। হরিহর, এক্ষুনি তোর গুরুদেবের নাম আর ঠিকানা আমাকে বল। আমি নিজেই তার কাছে লোক পাঠিয়ে তাকে সসম্মানে আমাদের গ্রামে নিয়ে আসার ব্যবস্থা করছি। আজ সন্ধ্যার পূর্বেই তাকে আমাদের গ্রামে নিয়ে আসতে হবে। তোর কথা শুনে আমি বেশ বুঝতে পারছি তিনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। আমাদের এই ভয়ানক পিশাচ দলের হাত থেকে যদি কেউ রক্ষা করতে পারে তাহলে তা একমাত্র তিনিই পারবেন। তিনি ছাড়া আর অন্য কেউ নয়। যার দেওয়া কেবলমাত্র একটি রক্ষা কবচ সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচিয়ে আনতে পারে, তিনি একেবারেই আমাদের মতন অতি সাধারণ কোনো মানুষ হতেই পারেন না। আমার গুরুদেবের নাম ভবতারণ ভট্টাচার্য। ভবতারণ ভট্টাচার্য। ঝিলাম নদীর একেবারে দক্ষিণে ওই গাজলডোবা নামের যে গ্রাম রয়েছে সেই গ্রামে তার বাড়ি। আপনি কোনো চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি গ্রামের কয়েকজনকে সাথে নিয়ে নৌকো করে এক্ষুনি রওনা দিচ্ছি। যেভাবেই হোক না কেন আজ আমি সন্ধ্যার অন্ধকার নামার আগেই গুরুদেবকে আমাদের গ্রামে নিয়ে আসবো, এ আমি আপনাকে কথা দিলাম। ভবতারণ মশাই, আপনাকে তো সবকিছুই খোলসা করে বললাম। এবার আপনিই আমাদের একমাত্র অন্তিম ভরসা। ইতিমধ্যেই আমাদের গ্রামের 3টি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে ওই একদল ভয়ানক পিশাচ। আপনাকে যেভাবেই হোক না কেন এই অন্যায়ের একটা বিহিত করতেই হবে। আমরা জানি না কোথা থেকে তারা কিভাবে এলো, হঠাৎ করে আমাদের এই গ্রামেই বা আসতে গেল কি কারণে, কিন্তু তাদের ধ্বংস করতে না পারলে আমাদের গোটা গ্রাম একেবারে শ্মশান ভূমি হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। গাজলডোবা গ্রামের মোড়ল মশাই তার মুখোমুখি বসে থাকা সৌম্যক্রান্তি সুদর্শন সুপুরুষ বয়স্ক ভবতারণ ভট্টাচার্য মশাইয়ের উদ্দেশ্যে করজোরে কাতর কণ্ঠে কথাগুলি বললেন। গুরুদেব ভবতারণ ভট্টাচার্য মশাইকে একবার দেখলেই মনের মধ্যে কেমন যেন একটা ভক্তির ভাব সঞ্চার হয়। তার সমগ্র শরীর জুড়ে রয়েছে শ্বেত শুভ্র বস্ত্র, কপালে সাদা চন্দনের তিলক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথার লম্বা লম্বা সুবিন্যস্ত সাদা কেশরাশি ঘাড় বেয়ে ক্রমে নেমে এসেছে বক্ষদেশে, ঠোঁটের ওপরে মোটা ও পাকানো গোঁফ। তার দুই চোখের মধ্যে রয়েছে অদ্ভুত এক শান্ত স্নিগ্ধ দৃষ্টি। মোড়ল মশাইয়ের মুখ থেকে সমস্ত ঘটনার কথা শুনে এবং আসার সময় ওই পিশাচ দলের একমাত্র প্রত্যক্ষদর্শী তার শিষ্য হরিহরের মুখ থেকে যাবতীয় সমস্ত কিছুর বিবরণ শুনে তিনি এবার কিছুটা গাম্ভীর্যপূর্ণ স্বরে বললেন, দেখুন মোড়ল মশাই, আমি যেটুকু যা বুঝতে পারছি তাতে আপনাদের গ্রাম এই গাজলডোবার বুকে এক ভয়ানক সাংঘাতিক বিষ পিশাচ দলের আগমন ঘটেছে। তবে হ্যাঁ, যে কোনো সাধারণ পিশাচ নয়, এরা হলো বিষ পিশাচ। তাই তো এরা বাঁশ গাছে এসে বসবাস করতে শুরু করেছে। আপনাদের গ্রামের এই বাঁশ ঝাড়টি ওদের ভারী পছন্দ হয়েছে। গুরুদেবের মুখ থেকে এই কথা শুনে হরিহর এবং মোড়ল মশাই পুরোপুরি বিস্মিত হয়ে পড়লেন। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভবতারণ ভট্টাচার্যের মুখের দিকে। হরিহর গুরুদেবের উদ্দেশ্যে জিজ্ঞাসা করল, আচ্ছা গুরুদেব, এই বিষ পিশাচটা আবার কি জিনিস? আসলে পিশাচ কুল কিংবা যে কোনো অপশক্তিরও কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে। সমগ্র পিশাচ কুলের মধ্যে একটি প্রকারভেদ হলো এই বিষ পিশাচেরা। মূলত যে কোনো বাঁশ বনের মধ্যে থাকে এবং এদের প্রিয় প্রধান খাদ্য হলো মানুষ ও মাছ। গ্রামের পার্শ্ববর্তী অঞ্চলে নদী থাকার কারণে সব সময় এখানে ঠান্ডা হাওয়া আসে। ওদের খুব আরাম হবে ঠান্ডা হাওয়ায়, আর এই পথ ধরে অনেক মানুষ মাছ নিয়ে রোজ যাতায়াত করে। ফলে রাতের আঁধারে তাদের খাবারও আর কোনো অসুবিধা থাকবে না। তাই তো সমস্ত সুযোগ সুবিধা বুঝে এই রকম একটা জায়গা বেছে বেছে বের করেছে তারা। তাই অনুমান করে বলা যায় আপনাদের নদী কেন্দ্রিক গ্রাম হওয়ার কারণেই হয়তো এই পিশাচ দলটি এখানে এসে বসবাস করতে শুরু করেছে।
এবার তাহলে কি হবে ভবতারণ মশাই? এই পরিস্থিতিতে আমাদের ঠিক কি করণীয়? আপনি দয়া করে বলে দিন আমরা কিভাবে রক্ষা পাবো এই একাধিক ভয়ানক পিশাচের হাত থেকে। আর মাত্র কিছু ঘন্টার মধ্যেই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসতে চলেছে সমগ্র গাজলডোবার বুকে। আর অন্ধকার নামা মানেই তো ওই বেশ পিশাচেরা পুনরায় জেগে উঠবে। রাতের বেলা ওই পথ ধরে যে নিরীহ মানুষ নিজের অজান্তে এত কিছু না জেনে বুঝে সেদিক যাবে, সে আর বেঁচে ফিরতে পারবে না। তাকে মুখোমুখি হতে হবে বেশ পিশাচের, এবং সে সেখানেই নিজের প্রাণটা অকালে হারাবে। একদল ক্ষুধার্ত পিশাচের খাদ্যে পরিণত হওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না। আমি আপনাকে কথা দিচ্ছি মোড়ল মশাই, আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার গ্রামের আর একটি মানুষেরও প্রাণ যাবে না ওই পিশাচ দলের কবলে পড়ে। আর কোনো মানুষকেই আমি মরতে দেব না। আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি, তখন এর শেষ দেখে তবেই আমি ছাড়ব। হরিহর, তুমি আমার সাথে চলো। আমি তোমাদের এই গোটা গাজলডোবা গ্রামটা ভালো করে বেঁধে দেব মন্ত্রের দ্বারা। আর আজ রাতে আপনাদের গ্রামের কোনো মানুষ যাতে বাড়ির বাইরে না বের হয়, সে কথা সকলকে জানিয়ে দিন মোড়ল মশাই। আজ রাতেই হবে পিশাচ নিধন। কাল সকাল থেকে আপনারা এই অভিশাপের হাত থেকে মুক্তি পাবেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পূর্বেই হরিহরের গুরুদেব ভবতারণ ভট্টাচার্য মশাই বেশ অনেকটা পরিমাণ কালো সর্ষে এবং সাদা সর্ষে একসাথে মিশিয়ে বিড়বিড় করে কি যেন এক মন্ত্র পড়তে পড়তে সমগ্র গাজলডোবা গ্রামের মধ্যে তা ছড়িয়ে দিলেন। এদিকে মোড়ল মশাই সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যে আজ রাতে কোনো পরিস্থিতিতেই গ্রামের একটি মানুষ যেন নিজেদের গৃহের বাইরে পা না রাখে। সকলের মনের মধ্যে অজানা আতঙ্ক বিভীষিকার মতো দানা বাঁধতে আরম্ভ করল। একটা কি হয় ভাব ছড়িয়ে পড়ল সকলের চোখে মুখে। সন্ধ্যার গাঢ় অন্ধকার নেমে এলে যে যার মতো ঘরের ভেতর প্রবেশ করে দরজা জানলা ভালোভাবে আঁটোসাঁটো করে বন্ধ করে দিল। সকলেই নিজেদের গৃহবন্দী করল প্রাণ বাঁচানোর তাগিদে। সমস্ত গাজলডোবার বাসিন্দারা তাদের নিজেদের বাড়িতে থাকা ঈশ্বরের সামনে বসে এক মনে প্রার্থনা করতে আরম্ভ করল, যাতে ভবতারণ ভট্টাচার্য মশাই তাদের গ্রামের বুকে যে ভয়ানক বেশ পিশাচের আগমন ঘটেছে, সেই পিশাচ দলটিকে ধ্বংস করতে সক্ষম হন। গ্রামের বুকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার সাথে সাথেই তিলে তিলে নেমে এলো মৃত্যুপুরীর ন্যায় নীরবতা। রাত্রি বেশ গভীর হলে সমস্ত কাজকর্ম সেরে ভবতারণ ভট্টাচার্য মশাই হরিহরের সঙ্গে এসে উপস্থিত হলেন মোড়ল মশাইয়ের বাড়িতে। এবার তাহলে আমাকে বিদায় দিন মোড়ল মশাই। ঈশ্বরের কাছে অন্তর থেকে প্রার্থনা করুন আমি যেন এই কার্যে সক্ষম হই। আপনি অবশ্যই সক্ষম হবেন ভবতারণ মশাই, কারণ আপনি নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। আর যেই মানুষটির কোনো মহান কার্যে নিজস্ব কোনো স্বার্থ লুকিয়ে থাকে না, আর যে আর পাঁচটা অন্যান্য মানুষের কথা ভেবে নিজের জীবনকে ভয়ানক বিভীষিকার সাথে বাজি রাখতে পারে, তার সাথে ভগবান সহায় থাকেন সর্বদাই। তবে ভবতারণ মশাই, আমিও আপনার সাথে যেতে পারতাম সেখানে। না না মোড়ল মশাই, আপনার সেখানে যাওয়াটা একেবারেই উচিত কার্য হবে না। এই বয়সে আপনি এ সকল কিছু সহ্য করতে পারবেন না। এরকম ভয়ানক বিভীষিকার সাথে নিত্যদিন মোকাবেলা করা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আর তাছাড়াও আমার শিষ্য হরিহর যাচ্ছে সাথে, সেখানে তাকেও নিয়ে যেতাম না, কিন্তু সে যেহেতু একবার ওই বেশ পিশাচদের দেখেছে, তাই এক্ষেত্রে তার মানসিক শক্তি এবং মনোবল যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই কারণেই আমি রাজি হয়েছি এবার। তবে এবার আমরা এলাম। হরিহর এবং তার গুরুদেব ভবতারণ ভট্টাচার্য মিলে হাঁটতে আরম্ভ করলেন সেই বাঁশবনের দিকে। বেশ কিছুটা সময় হেঁটে আসার পর তারা উপস্থিত হলেন সেখানে।
রাতের নৈশ নীরবতাময় পরিবেশে সেই স্থানে এসে উপস্থিত হতেই হরিহরের সমগ্র শরীর কেমন যেন ছমছম করে উঠল। তার হৃদয়ের মধ্যে এক শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ল। আচমকে এতটাই ঠান্ডা লাগলো হরিহরের, যেন অদৃশ্য কেউ এক বালতি বরফ গলা জল ছুঁড়ে দিয়েছে তার দিকে। বিষ পিশাচের দল নিজেদের মধ্যে খনা গলায় কথোপকথনে অত্যন্ত ব্যস্ত। তারা হয়তো এই জীবন্ত মানুষদেরকে দেখে আনন্দে শিহরিত হয়েছে। এইবার বাঁশগাছের মাথা থেকে সমস্ত পিশাচের দল প্রকাণ্ড লাফ দিয়ে নিচে নেমে ঝড়ের বেগে ছুটে এলো তাদের দিকে। চারিদিক থেকে সেই ভয়ানক অবয়বের দল ঘিরে ধরেছে তাদের। তারা ধীরে ধীরে এগোচ্ছে। ভীষণ ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে হরিহরও এগিয়ে গেল। সে টের পেল তার কপাল সহ হাতের তালু ঘামতে শুরু করেছে। এতটা ভয় জীবনে হয়তো সে এর আগে কখনো পায়নি। আচমকা গুরুদেবের দিকে তার চোখ যেতেই সে দেখল গুরুদেব ভবতারণ ভট্টাচার্য দুই নয়ন বন্ধ করে ঊর্ধ্বপানে মুখ তুলে কি যেন একটা বিড়বিড় করে বলছেন। তার মন্ত্রপাঠ সমাপ্ত হলে এবং ভয়ানক পিশাচ দল একেবারে তাদের কিছুটা তফাতে এসে উপস্থিত হলে তিনি একটি আঙুলের নির্দেশ দিলেন ওপর থেকে নিচের প্রতি, আর সাথে সাথেই গোটা কালো আকাশটাকে ফালা ফালা করে দিয়ে তীব্র সাদা বিদ্যুতের ঝলকানি নেমে এলো ধরাতলের প্রতি। হরিহর এবং ভবতারণ ভট্টাচার্য নিজেদের দুই কানে হাত দিয়ে ছিটকে পড়ল মাটির উপর। বজ্রপাতের আগুনে একসাথে ঝলসে গেল সবকটি পিশাচ দেহ। আগুন লাগা অবস্থায় জীবন্ত সেই পিশাচেরা ভয়ঙ্কর আর্তনাদ এবং ছটফট করতে করতে একসময় লুটিয়ে পড়ল মাটির উপর এবং ভস্মীভূত ছাইয়ে রূপান্তরিত হলো ধীরে ধীরে। হরিহর নিজের চোখে যে দৃশ্য দেখল তা যেন তখনও সে বিশ্বাস করে উঠতে পারছিল না। এইভাবে একজন মানুষের পক্ষে কিভাবে বিনা মেঘে বজ্রপাত ঘটানো সম্ভব তা তার মাথায় ঢুকল না। হরিহরের মনের কথা যেন বুঝতে পারলেন তার গুরুদেব। ভবতারণ ভট্টাচার্য মৃদু হেসে বললেন, সব প্রশ্নের উত্তর খুঁজতে যেও না হরিহর। সব প্রশ্নের উত্তর খুব সহজে পাওয়া যায় না, কিংবা পাওয়ার চেষ্টাও করতে নেই। চলো, তোমাদের গ্রামের বুকে যে অশনি বিপদের কালো ছায়া ঘনিয়ে এসেছিল তা চিরতরের জন্যে ধ্বংস হয়ে গিয়েছে। এবার তোমরা সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারো। আর কোনো মানুষের প্রাণ যাবে না অকালে। আপনাকে কি বলেছি ধন্যবাদ জানাবো ভবতারণ মশাই, সে ভাষাই আমার জানা নেই। আপনি আমাদের গোটা গ্রামবাসীদের জন্য যা করলেন তা সত্যিই অভাবনীয়। কোনো প্রশংসাই তার জন্য যথেষ্ট নয়। মোড়ল মশাই, আপনি দয়া করে এরকম ভাবে বলবেন না। দেখুন, আমি যা করেছি সেটা আমার কর্তব্য ছিল। এবার তাহলে আমায় বিদায় দিন। আবার পরে নিশ্চয়ই আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাকে তো অনেক করে অনুরোধ জানালাম থাকার জন্য, কিন্তু আপনি তো আর আমাদের গ্রামে থাকতে রাজি হলেন না। তবে আবার যদি কখনো কোনো বিপদের মুখোমুখি হই তখন আপনাকে কিন্তু আবার আসতে হবে। আগে থেকে বিপদের আশঙ্কা করতে নেই মোড়ল মশাই। ঈশ্বর আপনাদের পাশে থাকুন, আপনাদের মঙ্গল করুন। এতক্ষণ শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে গঙ্গারামের বিপদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন ঋতম, অমিত, হিমাদ্রি ও তপন। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী পর্বে সানডে ক্লাসিক্যালে শুনবেন এরকমই আরেকটি ভয়ঙ্কর গল্প। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।